শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেগেটিভ রিপোর্ট নিয়েও যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে থাকতে হবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে, খরচ দিতে হবে যাত্রীদের। নতুন ধরনের করোনা সংক্রমণ আতঙ্কের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরলেন 167 জন যাত্রী, পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। তালিকা তৈরি হচ্ছে কিশোর গ্যাংদের, সংশোধন না হলে আইনি অ্যাকশন। জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানালেন এসএমপির কমিশনার। বাস মালিক ও শ্রমিকদের বাধার কারণে সোমবারও সিলেট হবিগঞ্জ ও সিলেট শ্রীমঙ্গল রুটে চলাচল করতে পারেনি বিআরটিসির বাস। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীর সম্ভ্রমহানির চেষ্টার ঘটনায় বাসের হেলপার আটক, মামলার আরও 2 আসামি পলাতক। সারা দেশে আরও 932 জন করোনা আক্রান্ত শনাক্ত, মহামারীতে প্রাণ গেল আরও 27 জনের। সিলেট বিভাগে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের চেয়ে সুস্থ হলেন দ্বিগুণ, কেউ মারা না যাওয়ায় স্বস্তি। বিসিকের উদ্যোগে শিল্প উদ্যোক্তা ও প্রতিনিধিদের নিয়ে পরিবেশের ক্ষতি ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার। করোনায় বাহরাইনে কর্মহীন হয়ে পড়া অসহায় প্রবাসীদের মাঝে সিয়াম শাহ বিজনেস গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ। কেক কাটা ও আলোচনার সভার মধ্য দিয়ে লেবাননে পালিত হল জাতীয়তাবাদী মহিলা দল লেবানন শাখার প্রতিষ্ঠা বার্ষিকী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। নতুন ধরনের করোনা ভাইরাসের বিস্তার লাভ করা যুক্তরাজ্য থেকে কেউ দেশে ফিরলেই তাকে বাধ্যতামূলকভাবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সচিব বলেন, বিশেষ করে লন্ডন থেকে যারা আসবেন তাদের স্ট্রোলিং কোয়ারেন্টিনে রাখতে হবে। আমাদের সামনে 2টি অপশন ছিল, হয় লন্ডন থেকে যাত্রীদের আসা বন্ধ করা অথবা স্ট্রোলিং কোয়ারেন্টিনে নিশ্চিত করা। শেষে সিদ্ধান্ত হয়েছে স্ট্রোলিং কোয়ারেন্টিন নিশ্চিত করে যাত্রীদের দেশে আসার পথ খোলা রাখা। তিনি আরও বলেন, আরও একটি মিটিং হবে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ওই মিটিংয়ে টেকনিক্যাল লোকজন থাকবে। লন্ডন ফ্লাইটে আসা যাত্রীদের সাথে করোনা নেগেটিভ রিপোর্ট থাকলেও তাকে বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। খন্দকার আনোয়ারুল বলেন, দিয়াবাড়ি ও হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে, সেখানে যাত্রীদের 14 দিন থাকতে হবে। কিছু হোটেলেরও ব্যবস্থা রাখতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ লন্ডন থেকে সিলেটে এলে তাকে সিলেটে, কেউ চট্টগ্রামে এলে চট্টগ্রামে কোয়ারেন্টিনে রাখা হবে। কোয়ারেন্টিনে থাকার খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে। কোভিড-19 নতুন ধরন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য জুড়ে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এ কারণে যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে তাকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বাধ্যতামূলক করেছে সরকার। এই অবস্থায় সোমবার দুপুর 12:10 167 জন যাত্রী নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি বিমানের BG 202 ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে 144 যাত্রীকে সিলেটে নামিয়ে দিয়ে 23 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ফ্লাইটটি। বিমানের সিলেট অফিস জানায়, সোমবার নির্ধারিত সময়ের 20 মিনিট আগে 12:10 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। পরে সব যাত্রী বিমানবন্দরের হেলথ ডেস্কে লন্ডন থেকে সঙ্গে আনা কোভিড-19 নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। করোনা নেগেটিভের সনদ থাকায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে না পাঠিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। সিলেটের সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আহমেদ সিরাজুম মুনির জানান, লন্ডন থেকে যারা এসেছেন তাদের সবারই করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল, তাই হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সমাজ গঠনের মূল দায়িত্ব পালন করেন সাংবাদিকরা, আর পুলিশ কাজ করে আইনশৃঙ্খলা রক্ষায়। সাংবাদিকদের লেখনী সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রভাব ফেলে।
তারা সমাজের কাছে সুপারহিরো। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। সোমবার নিজ কার্যালয়ে সিলেট জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ। মহানগর পুলিশের মিডিয়া অফিসার BM আশরাফুল উল্লাহ তাহেরের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা নগরীতে বসবাসকারী প্রবাসী ও দুর্বলদের জায়গা ও বসতবাড়ি দখল, ফুটপাতের হকার, যানজট নিরসন, অবৈধ পার্কিং, অবৈধ CNG অটোরিকশা, কিশোর গ্যাং, মাদক জুয়া, ছিনতাই, চাঁদাবাজি, কমিউনিটি পুলিশিং কমিটি, ওপেন হাউস ডে, থানা এলাকার সীমানা নিয়ে বিভ্রান্তি, ভোরবেলায় যাত্রী সাধারণকে পুলিশ কর্তৃক হয়রানি বন্ধকরণ, পুলিশ ফাঁড়ির ইনচার্জের রদবদল সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত সাংবাদিকদের মতামত গ্রহণ শেষে পুলিশ কমিশনার নিসারুল আরিফ তার বক্তব্যে বলেন, ইতোমধ্যে সিলেট সিটি মেয়রের সহযোগিতায় হকারদের লালদিঘির পারে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে নগরী হকার মুক্ত হবে। যানজট ও অবৈধ পার্কিং নিরসনে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। নিসারুল আরিফ বলেন, সিলেটবাসী ও যাত্রী সাধারণের জানমাল নিরাপত্তায় CNG'র গ্রিল লাগানোর বিষয়ে 2012 সালে সরকার ঘোষিত আদেশ সারা দেশের মতো সিলেটেও যথারীতি বাস্তবায়ন হবে। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্থানে মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স পার্কিংয়ে শৃঙ্খলা ফেরানোর কাজ শুরু হবে। তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ইফতিজারদের তালিকা প্রস্তুত করে তা প্রতিরোধে তাদের অভিভাবকদের সাথে আলোচনা করে সংশোধনের সুযোগ দেওয়া হবে। যদি তাতে কাজ না হয়, পরবর্তীতে আইনগত অ্যাকশন নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে কমিশনার বলেন, যদি কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে যুক্ত হয় তাহলে তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, শিলং তীর খেলার এজেন্টদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ ব্যাপারে সাংবাদিক সহ জনসাধারণের কাছ থেকে তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান। নগরীর লোকজনকে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করার জন্য প্রতিটি থানায় QRT টিম গঠন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফের সভাপতিত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামির মাহমুদ সহ ক্লাবের সদস্যরা। আপনারা আপনাদের অনেক ধরনের অবজারভেশন আছে, পুলিশ সম্পর্কে থাকতে পারে, আপনার এই সিলেট নগরীর বিভিন্ন সমস্যার ব্যাপারেও আপনাদের অবজারভেশন আছে, নিশ্চয়ই আছে। এই যে সমস্যাগুলো যেগুলো আমাদের আওতাধীন, আমরা সেটা কিভাবে উভয়ে মিলে কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করে এই সিলেট নগরী শাহজালাল শাহপরানের পুণ্যভূমি 360 আউলিয়ার এই যে পুণ্যভূমি, এই পুণ্যভূমিটাকে আরো সুন্দর করা যায়। বাস মালিক ও শ্রমিকদের বাধার কারণে সোমবারও সিলেট হবিগঞ্জ ও সিলেট শ্রীমঙ্গল রুটে চলাচল করতে পারেনি BRTCর বাস। এর আগে গেল রোববার থেকে এ দু রুটে BRTCর বাস সার্ভিস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরিবহন মালিক শ্রমিকদের হামলা ও ভাঙচুরের কারণে বন্ধ থাকে BRTCর বাস চলাচল। বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে BRTCর ম্যানেজার জুলফিকার আলী বলেন, হবিগঞ্জ বাস মালিক সমিতির বাধার কারণে সিলেট হবিগঞ্জ ও সিলেট শ্রীমঙ্গল রুটে BRTCর বাস চলাচল করতে পারেনি। বাস চলাচল নিয়ে প্রশাসন, BRTCর কর্তৃপক্ষ ও পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক চলছে। বৈঠকের পর বাস চলাচলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি রশিদকে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করেছে PBI। সোমবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশের এই বিশেষ শাখা। PBI সিলেট অফিসের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার ওপর 2 আসামি এখনও পলাতক রয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেটে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে দিরাই আসছিলেন ওই কলেজ ছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা বাস থেকে নেমে যান। কোনো যাত্রী না থাকার সুযোগে বাসের ড্রাইভার ও হেল্পার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়।
সম্ভ্রম বাঁচাতে এক পর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই ছাত্রী। আহত অবস্থায় গ্রামবাসী তাকে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। ওই ঘটনায় শনিবার রাতে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা। তারই ফলশ্রুতিতে গতকাল মাঝ মধ্যরাতে আমাদের পিবিআর দুটি টিম একটা বিশেষ অভিযান পরিচালনা করে এবং আমরা সুনামগঞ্জ থানাধীন গোবিন্দগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বুড়াগাঁও থেকে পলাতক আসামি আমরা রশিদ আহমদ তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। সারা দেশে গেল ২৪ ঘন্টায় আরও ৯৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১,৩৫৭ জন। এই সময়ের মধ্যে মহামারী করোনা ভাইরাসে কেড়ে নিয়েছে আরও ২৭ জনের প্রাণ। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে যে ২৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ২৩ জন পুরুষ ও ৪ জন নারী। এদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ নিয়ে দেশে মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৪৭৯ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় দেশের ১৬৩টি ল্যাবে ১৩,০৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২,৬১৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৩১,৮৪,৫২৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হন ৯৩২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫,১০,০৮০ জনে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৩৫৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৪,৫৩,৩১৮ জন। চলতি বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৮ ডিসেম্বর পর্যন্ত মারা যাওয়া ৭,৪৭৯ জনের মধ্যে পুরুষ ৫,৬৯৮ জন ও নারী ১,৭৮১ জন। সিলেট বিভাগে একদিনে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসটা শনাক্ত হয়েছে। একই দিন করোনা থেকে সুস্থ হয়েছেন দ্বিগুণ সংখ্যক রোগী। আর আগের দিনের মতো গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আক্রান্তের চেয়ে দ্বিগুণ সংখ্যক সুস্থ আর কেউ মারা না যাওয়ায় গেল ২৪ ঘন্টা অনেকটা স্বস্তিতে ছিল সিলেট বিভাগ। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ১৪ জন করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ৭ জন। আর বিভাগের হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই ২৪ ঘন্টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ২৮ রোগীর মধ্যে ২১ জন সিলেট জেলার বাসিন্দা, বাকি ২ জন হবিগঞ্জ ও ৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। আর গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৪২৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,০৯১ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫০৮ জন, হবিগঞ্জে ১,৯৫২ জন ও মৌলভীবাজারে ১,৮৬৭ জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৩২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪,৪৩২ জন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুবরণ করেছেন ২৬২ জন। শিল্প উদ্যোক্তা ও প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি হালকা প্রকৌশল শিল্পের উৎপাদন ব্যবস্থায় পরিবেশের উপর প্রভাব ও দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গুটাটিকরস্থ বিসিকের আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিক ঢাকার পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। শিল্প সহায়ক কেন্দ্র বিসিক খাদিমনগরের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সুহেল হাওলাদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালাতুল ইসলাম মজুমদার। আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন, সিলেট চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ সুয়েব, চেম্বার পরিচালক ও নাসিব সভাপতি আলিমুন এহসান চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, প্রযুক্তি বিভাগের সম্প্রসারণ কর্মকর্তা নাফিসা পারভিন। এটা আপনারা জানেন যে আগে 1.5% টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগতো, মানে জমির দাম তার সাথে 50% ক্ষতিপূরণ। এখন জমির দামের উপর আরো দ্বিগুণ ক্ষতিপূরণ, মোট 3 গুণ দাম দিতে হয়। যে কারণে আমাদের জমির দাম বেড়ে যাচ্ছে আগের তুলনায়। আমাদের তো মূলত ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাহরাইনে কর্মহীন হয়ে পড়া অসহায় প্রবাসীদের মাঝে ষষ্ঠবারের মতো উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি সিয়াম শাহ বিজনেস গ্রুপ। রোববার দেশটির রাজধানী মানামায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ সিয়াম শাহের নেতৃত্বে এ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ সেলিম দরি, মাদারীপুর জেলা সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার, সিয়াম শাহ বিজনেস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর রঞ্জন সিং, ম্যানেজার শিহাব শাহ ও সুপারভাইজার সেলিম মিয়া। উপহার বিতরণকালে শেখ মোহাম্মদ সিয়াম শাহ বলেন, বিশ্ব আজ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত। এতে করে প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের এই দুঃসময়ে সিয়াম শাহ বিজনেস গ্রুপ সাধ্য অনুযায়ী প্রবাসীদের মাঝে খাদ্য উপহার বিতরণের চেষ্টা চালাচ্ছে। মহামারীতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন লুকমান আকন, মোহাম্মদ ইসমাইল মোল্লা, রাজীব শিকদার, মোহাম্মদ শাহিন, সালাম ফারাজি সহ কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। প্রবাসীদের মাঝে মাঝে আজকে যে আমরা ত্রাণ তহবিল দিতেছি, এটা শুধু শুরু, আমাদের এখন শেষ হয় নাই। তো আমি চাইতেছি আমাদের কমিউনিটির লোকজন যারা ভালো আছে, যারা কমিউনিটির প্রতিষ্ঠা আছে, আত্মমানবতার সেবা, তারা এগিয়ে আসুন। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী মহিলা দল লেবানন শাখার প্রতিষ্ঠা বার্ষিকী। রোববার লেবাননের রাজধানী বৈরুতের একটি হলরুমে আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর। এতে মহিলা দল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মহিলা দলের সভাপতি রীতা আক্তার ঋতুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কলি খান ও সহ সাংগঠনিক সম্পাদক তাসলিমা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম বাবু। প্রধান বক্তার বক্তব্য রাখেন লেবানন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ভাসানী মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব মোল্লা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, মহিলা দলের সহসভাপতি মিনা বেগম, রীতা আক্তার রিনা, হাসিনা বেগম ও রাহিমা বেগম, সাধারণ সম্পাদিকা রেহানা পারভিন জান্নাত, সহ সাধারণ সম্পাদিকা লতিফা বেগম ও রীতা আক্তার, অর্থ সম্পাদিকা আশা বেগম, সাবেক যুগ্ম আহ্বায়িকা রিমা আক্তার সহ আরও অনেকে। এছাড়াও বক্তব্য রাখেন লেবানন বিএনপির আল বুরুজ শাখার সভাপতি জাহিদ সরকার, সাধারণ সম্পাদক কুরবান আলী, জুনিস শাখার সভাপতি রাফি, মুকাল্লেস শাখার সভাপতি শফিক, সাইদা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তুষার আহমেদ, হামরা বারধান শাখার সভাপতি নুরুল করিম, এন্টিলিয়াস শাখার সভাপতি মোহাম্মদ পিন্টু, সৈফাত শাখার সভাপতি SK শারফিন, আধভাইয়া শাখার সভাপতি ফারুক গাজী। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।